একটা সাধারণ বিধানসভা কেন্দ্র হরিরামপুর, কিন্তু এখান থেকেই হয়তো পুরো রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের একটা আঁচ পাওয়া যেতে পারে। কি করে? চলুন এই বিশ্লেষণেই আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে ডেটা আর সাধারণ মানুষের মেজাজ এই দুটো মিলে একটা সরকারের ভাগ্য মানে ম্যান্ডেট তৈরি করে দেয়। আচ্ছা, প্রথমে চলুন জায়গাটা একটু চিনে নিই। হরিরামপুর এটা পড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। দেখুন, এর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানকার রাজনীতিতে কিন্তু পাহাড় বা জঙ্গলমহলের মতো জটিল ফ্যাক্টরগুলো নেই, তাই এর একটা নিজস্ব আলাদা চরিত্র তৈরি হয়েছে। তাহলে আসল প্রশ্নটা ঠিক কোথায়? ব্যাপারটা তো শুধু একটা ইলেকশন জেতা নয়, তাই না? আসল চ্যালেঞ্জটা হলো এমন একটা জায়গার মানুষের বিশ্বাস জেতা, যারা একদিকে ধর্মীয়ভাবে বিভক্ত, অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনায় জেরবার। এই বিশ্বাসটা অর্জন করা, এটাই তো আসল খেলা। তো আমরা পুরো বিষয়টা 6টা ধাপে বোঝার চেষ্টা করব। একেবারে মাঠের বাস্তবতা থেকে শুরু করে কিভাবে একটা ফাইনাল ম্যান্ডেট তৈরি হয় সেই পর্যন্ত। চলুন শুরু করা যাক। যে কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজির প্রথম কথাই হলো জমিনটা বোঝা। মানে হরিরামপুরের মানুষ আসলে কারা, তাদের দিন চলে কি করে, তাদের আসল চিন্তাটা ঠিক কোথায়। চলুন প্রথমে এটাই দেখি। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। হরিরামপুরের রাজনীতির পুরো অঙ্কটা এখানেই লুকিয়ে আছে। হিন্দু ৫০.২%, আর মুসলিম ৪৯.০%। ভাবুন একবার, কি সাংঘাতিক ক্লোজ একটা ব্যাপার। এই জন্য তো এটা রাজ্যের অন্যতম সেন্সিটিভ একটা সিট। এখানেই শেষ নয়, এর সাথে যোগ করুন ২২% এসসি, যার মধ্যে মতুয়াদের মতো একটা বড় অংশ আছে যাদের কাছে নাগরিকত্বের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। আবার ১৭% এসটি, মানে মূলত রাজবংশী, যাদের আবার নিজস্ব পরিচয়ের দাবি রয়েছে। এই সব মিলিয়ে যে জটিল সমীকরণটা তৈরি হয়েছে, সেটাই এখানকার পলিটিক্সকে চালায়। এখানকার বেশিরভাগ মানুষের জীবন চলে চাষবাস করে, কিন্তু সমস্যাটা হলো প্রতি বছর শ্রীমতী নদীর বাঁধ ভাঙে আর হাজার হাজার একর জমির ফসল ভেসে যায়। এর ওপর রয়েছে ভাঙাছোড়া রাস্তা, চালের দাম বাড়ছে হু হু করে, আর হাতে কোনো কাজ নেই। ফলে কি হচ্ছে? কম বয়সী ছেলেরা সব বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে মানুষের মনে একটা গভীর হতাশা, আর তার থেকেই জন্ম নিচ্ছে পরিবর্তনের একটা তীব্র ইচ্ছা। এই যে আর্থসামাজিক পরিস্থিতিটা আমরা দেখলাম, চলুন এবার দেখি এটা কিভাবে এখানকার রাজনীতির হাওয়াটাকে একদম ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে গত দুটো ইলেকশনের মধ্যে ভোটারদের মনে যে কি বিশাল একটা পরিবর্তন এসছে, সেটা দেখলে অবাক হতে হয়। ২০১৬ ছবিটা মনে করুন। সিপিএম জিতেছিল প্রায় ৪৩% ভোট পেয়ে। তৃণমূল খুব একটা পিছিয়ে ছিল না, কিন্তু বিজেপি ছিল মাত্র ১২%। এক কথায় এটা ছিল বামেদের একটা শক্ত ঘাঁটি। আর এবার দেখুন ২০২১-এর রেজাল্ট, একেবারে যাকে বলে পলিটিক্যাল আর্টকোয়েক। তৃণমূল জিতল ৫১%-এর বেশি ভোট পেয়ে। কিন্তু আসল গল্পটা অন্য জায়গায়। বিজেপির ভোট লাফিয়ে প্রায় ৩৯%, আর বামেরা সোজা নেমে এলো ৬.৫%। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা বিশাল। বামেদের প্রায় ৩৬% ভোট, মানে একটা বিশাল ভোট ব্যাংক, হঠাৎ করে যেন ভাসতে শুরু করল। এখন প্রশ্ন হলো, এই ভোটটা যাবে কার দিকে? যে দল এই ভোটটা ধরতে পারবে, হরিরামের রাশ তার হাতেই আসবে। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয়েছে একটা নতুন ব্যাটল গ্রাউন্ড। কিন্তু এত বড় একটা বদল হলোটা কেন? কি এমন ঘটল যে ভোটাররা এতটা ঘুরে গেল? এর উত্তর খুঁজতে হলে আমাদের মানুষের মনের ভেতরকার ক্ষোভটা বুঝতে হবে। মানুষের সাথে কথা বললে বা সার্ভে দেখলে একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসে: কাটমানি। আর এটাই হয়ে দাঁড়িয়েছে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের মূল কারণ। এটা কিন্তু শুধু একটা অভিযোগ নয়, এটা একটা গভীর যন্ত্রণার প্রতীক হয়ে উঠেছে। আচ্ছা, এই কাটমানি জিনিসটা ঠিক কি? খুব সহজ ভাষায় বললে অভিযোগটা হলো, সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে বা একটা চাকরি পেতে গেলে স্থানীয় পার্টি নেতাদের টাকা দিতে হয়। ভাবুন তো, যখন বন্যার ত্রাণের মতো জরুরি সাহায্য নিয়েও এই একই অভিযোগ ওঠে, তখন মানুষের বিশ্বাসের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায়? মানুষের সমস্যাগুলো কিন্তু অনেক রকমের। কিছু একদম রোজগার, যেমন ভাঙা রাস্তা, হাতে কাজ নেই, রেশনের চাল ভালো না। আবার কিছু সমস্যা আরও বড়, প্রাতিষ্ঠানিক, যেমন বন্যা ত্রাণে টাকা নয়-ছয় হওয়ার অভিযোগ, বা ধরুন শিক্ষক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি। আর এই সব কিছুর ওপরে একটা ভয় কাজ করে, ভোট পরবর্তী হিংসার ভয়। এই ছোট ছোট স্ফুলিঙ্গগুলোই একসাথে জ্বলে উঠে একটা বড় অসন্তোষের আগুন তৈরি করেছে। তো সমস্যা তো অনেক বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা দেখিয়ে তো লাভ নেই। মানুষ একটা বিশ্বাসযোগ্য বিকল্প চায়, আর তার জন্য দরকার একটা পরিষ্কার কাজের প্ল্যান। চলুন এবার আমরা গভর্নেন্সের একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা নিয়ে কথা বলি। তাহলে রাস্তাটা কি হতে পারে? দেখুন, পুরো স্ট্র্যাটেজিটা 4টে পিলারের উপর দাঁড় করানো যেতে পারে। ১ নম্বর, বাঁধ তৈরি করে মানুষের রুজিরুটি বাঁচানো। ২ নম্বর,
স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি করা। 3 নম্বর, সরকারি সাহায্য যাতে কোনো কাটমানি ছাড়া সোজা মানুষের হাতে পৌঁছায় সেটা নিশ্চিত করা। আর 4 নম্বর, যেটা সবচেয়ে কঠিন, সেটা হলো ভালো কাজ করে মানুষের হারানো বিশ্বাসটা আবার ফিরিয়ে আনা। আর এগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এটা হলো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান যার একটা ক্লিয়ার রিটার্ন আছে। যেমন ধরুন 30 কোটি টাকা খরচ করে শ্রীমতীর বাঁধটা ঠিক করলে প্রতি বছর 5,000 একর চাষের জমি বেঁচে যাবে। 50 কোটি টাকা দিয়ে NH-34 সারাই হলে ব্যবসা বাণিজ্য বাড়বে। বা ধরুন 20 কোটি টাকা দিয়ে স্থানীয় রাইস মিলটাকে নতুন করে সাজালে 500টা নতুন চাকরি হবে। এরই নাম গভর্নেন্স ROI, মানে সুশাসনের বদলে মানুষ কি ফেরত পাবে তার পরিষ্কার হিসেব। কিন্তু একটা ভালো প্ল্যান থাকলেই তো হলো না, সেই প্ল্যানটা মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দিতেও তো হবে। আর তার জন্য ওই পুরনো দিনের প্রচারের বদলে একটা আধুনিক ডেটা নির্ভর মডেল দরকার। একটু তুলনা করে দেখুন, একদিকে আছে পুরনো সিস্টেম, মানে বড় বড় সভা করা আর সবার জন্য মোটামুটি একই রকম বার্তা। আর অন্যদিকে আছে আধুনিক মডেল। এখানে টার্গেট করা হয় প্রত্যেকটা বুথকে, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা করে মেসেজ তৈরি করা হয়, আর ডিজিটাল সিস্টেম দিয়ে রোজকার কাজ মনিটর করা হয়। মানে একদিকে হলো আন্দাজের ওপর চলা রাজনীতি, আর অন্যদিকে হলো ডেটা নির্ভর সায়েন্স। আসাম বা ত্রিপুরার মতো রাজ্যে কিন্তু এই মডেলটা বেশ কাজে দিয়েছে। এই নতুন মডেলটার আসল মজাটা কোথায় জানেন? এটা সবার জন্য এক সাইজের জামা এই থিওরিতে চলে না। এটা বোঝে যে একজন মতুয়া মানুষের যা চিন্তা, একজন কমবয়সী ছেলের স্বপ্নটা তা নয়। তাই মাহিষ্যদের জন্য ব্যবসার লাইসেন্সের কথা বলা হয়, তো রাজবংশীদের জন্য চাকরির কোটার কথা, যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রতিশ্রুতি। মেসেজটা খুব ক্লিয়ার, আমরা প্রত্যেকের কথা আলাদা করে শুনছি আর প্রত্যেকের জন্য আলাদা সমাধান নিয়ে আসছি। বেশ, স্ট্র্যাটেজি হলো, কমিউনিকেশন প্ল্যানও হলো, কিন্তু শেষ পর্যন্ত এই পুরো পরিকল্পনাটাকে ভোটে জেতায় বদলে ফেলার জন্য দরকার একেবারে নিখুঁত এক্সিকিউশন আর চূড়ান্ত সতর্কতা। এটাই হলো আসল পরীক্ষার সময়। শেষ 30 দিনের জন্য একটা আঁটো-সাঁটো গেম প্ল্যান থাকা চাই। প্রথম 7 দিনে ক্যান্ডিডেট, ফাইনাল আর কোন বুথগুলো দোলাচলে আছে সেগুলো খুঁজে বের করা। পরের সপ্তাহে প্রচারে ঝাঁপিয়ে পড়া। তারপরের সপ্তাহে ডোর টু ডোর ক্যাম্পেইন। আর একদম শেষ সপ্তাহে প্রত্যেকটা বুথকে সুরক্ষিত করার জন্য কর্মীদের ট্রেনিং আর লিগ্যাল টিমকে তৈরি রাখা। একটাও স্টেপ এদিক ওদিক হলে চলবে না। আর সবশেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি, হরিরামপুরের ভবিষ্যৎ কি? ডেটা আর ডিসিপ্লিনের ওপর ভিত্তি করে তৈরি একটা নতুন শাসনকেন্দ্রিক রাজনীতির পথে হাঁটবে, নাকি সেই পুরনো মুখ চেনা আর ক্ষমতার রাজনীতিতে আটকে থাকবে? এর উত্তর তো হরিরামপুরের মানুষই দেবে। আর সত্যি বলতে এটাই তো আমাদের